প্রিয় দর্শক, নবজাগরণ টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন, আমাদের আমন্ত্রণ জানিয়েছি আমাদের ময়মনসিংহের জেলা প্রতিনিধি, নিউজ 21 ওয়ানের জেলা প্রতিনিধি ময়মনসিংহের আমিনুল হক রুমান ভাই। ওনার সাথে আমাদের সহকর্মী, ওনার কাছ থেকে আসলে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। যা আপনারা জানেন, গত পরশুদিন ভালুকা একটি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে, যে নবীকে নিয়ে কটূক্তি করার কারণে একজন মব সৃষ্টি করে তাকে হত্যা করা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা ওনার কাছ থেকে একটু জানবো। ভাই, আপনি একটু বলবেন প্লিজ। জি সোহান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে এই নবজাগরণ টেলিভিশনের এই টেবিল টক সাথে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি যারা যে এই অনুষ্ঠানটি যেখান থেকেই দেখবেন, দেশে এবং প্রবাসে, এবং যারা এই টেলিভিশনের কলাকুশলী যারা নেপথ্যে কাজ করেন, সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। আপনি আমাকে সোহান, আপনি একজন গণমাধ্যম কর্মী, দীর্ঘদিন ধরে আপনি এই পেশায় নিজেকে আপনি তুলে ধরেছেন জনগণের সামনে। আমি যতদূর জানি আপনি ভালো কাজ করেন। আপনি আমাকে একটি প্রশ্ন করেছেন যে সদ্য সংগঠিত ভালুকা মাস্টার বাড়িতে যে ঘটনাটি ঘটেছে। আসলে আমি যতদূর জানলাম, একজন গণমাধ্যম কর্মী হিসেবে, যেহেতু আমি এই জেলায় সাংবাদিকতাটা করি এবং খুব তৃণমূল থেকে আমরা সঠিক তথ্যটা সংগ্রহ করে কিন্তু আমরা নিউজগুলো করার চেষ্টা করি বস্তুনিষ্ঠ। আসলে এই ঘটনাটা একজন গার্মেন্টস কর্মীকে নিয়ে, গার্মেন্টস কর্মী ভালুকা একটি ফ্যাক্টরিতে কর্মরত ছিল। ঘটনা যে সৃষ্টি হয়েছে, সম্ভবত যদি আমি ভুল না বলে থাকি, গার্মেন্টস এর ভিতর থেকেই এর কিন্তু একটি সৃষ্টি হয়েছে। আসলে যা শুনলাম আর কি, আর যা দেখলাম, ইসলামী অনুভূতিতে বা কারোর ধর্মীয় মূল্যবোধে যদি আঘাত করে, তাহলে সেখানে কিন্তু যে কারোরই কিন্তু একটা খারাপ লাগবে, এটা কিন্তু স্বাভাবিক। যেহেতু আমরা কোনো না কোনো ধর্মে, আমি মুসলমান, আপনিও মুসলমান, আরেকজন হিন্দু থাকবে, একজন বৌদ্ধ থাকবে, নানা সম্প্রদায়ের লোক নিয়ে কিন্তু আমাদের বসবাস। যার যে একটা ধর্ম আছে, সেই ধর্মে যখন আপনার আঘাত করবে, তখন কিন্তু আপনার অনেক রাগ, অনেক গুসা, অনেক অভিমান থাকবেই। কিন্তু এটাকে ট্যাকেল করতে হবে। এটা যদি আমরা ট্যাকেল না করে আমরা নিজেরাই যদি উগ্রবাদী অনেক ধরনের উস্কানির মাঝে পড়ি, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। কারণ এখান থেকে বড় ধরনের ঘটনার বিস্ফোরণ ঘটতে পারে, যেমন কি ঘটেছে ভালুকার মাস্টার বাড়িতে। যদি ওই নিহত দীপু যদি এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকেন, মূল্যবোধে আঘাত করে থাকেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশে ইসলাম অবমাননার একটি আইন রয়েছে। সেই আইনের যথেষ্ট প্রয়োগ রয়েছে। সেই প্রয়োগের মাধ্যমে তাকে বিচারের সম্মুখীন করা উচিত ছিল। আমরা কি করেছি? আমরা সেটা না করে অতি উৎসাহী হয়ে আপনার পিটিয়ে হত্যা করেছি, নগ্ন করে পিটিয়ে হত্যা করেছি। তারপর আবার দিবালুকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে আমরা এই সারা বিশ্বকে দেখিয়েছি যে আমরা এই হত্যাকাণ্ডটি এভাবে সংগঠিত করেছি। আসলে কারো মৃত্যু কিন্তু এভাবে কাম্য না। অন্যায় করে থাকলে তার শাস্তির বিধান কিন্তু আছে, সেটা আইনের প্রয়োগের মাধ্যমে হবে। সেটা না করে আমরা হাতে তুলে নেই, এটি আসলে কাম্য না। আর মৃত্যুরও এভাবে কারো কাম্য না। এটি আসলে একটি আমাদের বাংলাদেশের জন্য এই মুহূর্তে আসন্ন নির্বাচনের সামনে একটি মহল কিন্তু ষড়যন্ত্রের চাদর বিছায়ে কিন্তু বসে আছে আমাদেরকে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। এর একটি কারণ হতে পারে। জি সোহান। আচ্ছা, বিষয়টা হলো যে আমরা জানি যে সামনে নির্বাচন, ফেব্রুয়ারির 12 তারিখে মনে হয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল যেহেতু হয়ে গেছে, নির্বাচন তো হবেই। জি, এই বিষয়ে আবার দেখলাম যে তারেক রহমানের দেশে আসছে, 25 তারিখ দেশে আসছে। এই যে মব সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, গত কয়েকদিন আগেও উসমান হাদিকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছিল। তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপরে তার কাছ থেকে উন্নত চিকিৎসার জন্য আবার এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এরপরে আবার সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সিঙ্গাপুরে নেওয়ার পরে মারা গিয়েছে। এই যে মব সৃষ্টি হচ্ছে,
এবং তারেক রহমান দেশে ফিরছে, এই বিষয় নিয়ে একটু আমাদেরকে। ধন্যবাদ সোহান আপনাকে। উসমান হাদি শরীফ, উসমান হাদি একটি ইতিহাসের নাম। তিনি 24-এর ছাত্র জনতার আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন। এই বাংলাদেশটাকে সুন্দর করে বিনির্মাণ করার জন্য তার যে ত্যাগ, তার যে শ্রম, তার যে মেধা, তার যে প্রজ্ঞা, এটি আমাদের আগামীর বাংলাদেশকে আরো সম্মুখ দিকে নিয়ে যাওয়ার সকল কর্মকাণ্ডের মধ্যে কিন্তু ছিল। কিন্তু আমাদের একটা অভ্যাস, আমরা যারা আমার কথাই বলি, আমরা জীবিত মানুষের চেয়ে মৃত মানুষকে নিয়ে আমরা বেশি উদ্বেলিত থাকি। অনেক আমরা ওই যে আমাদের গ্রামের কথা আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না। ওসমান হাদি আসলেই বাংলাদেশের জন্য একটি অত্যন্ত তার দরকার ছিল, এবং তিনি ইতিমধ্যে কিন্তু মানে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আপনার একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য কি করতে হয়। আর আপনারা জানেন যে ওসমান হাদি ঢাকা 8 থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি এই নির্বাচনে তার একটা আমেজ যখন শুরু হলো, তখনই কিন্তু কতিপয় দুর্বৃত্তরা তারা কিন্তু এই হীন উদ্দেশ্যটিকে হাসিল করার একটা বাস্তবায়ন করেছে। এবং এই শুধু ওসমান হাদি এবং আমাদের এই যে বালুকার ট্র্যাজেডি, আরো অনেক ঘটনা কিন্তু আমরা সাক্ষী, আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আপনাদের চোখে আসছে। এই সমস্ত ঘটনাগুলিকে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, নির্বাচনকে আপনার স্থবির করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রটুকু সোহান, আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনার এই ধরনের আপনার বাধা কিন্তু এর আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। এগুলোকে আমরা ওভারকাম করে আমরা নির্বাচনের গতিতে কিন্তু দেশ এগিয়ে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর এই আসন্ন নির্বাচনকে সামনে রেখে যে আপনি বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসছে, এবং এই আশায় কোন ধরনের প্রভাব আমাদের কাছে আছে বা চলবে। দেখেন, এই গত 17 বছর এই দেশে গণতন্ত্রের চর্চা তেমন ছিল না। এখন অগণতান্ত্রিক একটি রাষ্ট্র থেকে গণতান্ত্রিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। একটি নির্বাচন আসছে, সেই নির্বাচনে ঈদের আমেজ করবে, ঈদের দিন মানুষ ভোট দিতে যাবে, এবং দলগুলো ছোট বড় সেই যে দলগুলি নির্বাচনমুখী দল, সেই দলগুলি যখন গোছগাছ করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই কিন্তু আমাদের যিনি বিএনপির বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসছেন দীর্ঘদিন পর। তিনি এসে বাংলাদেশে যখন আসবেন, তখন বাংলাদেশের নেতাকর্মী এবং সমর্থকদের মাঝে, বিশেষ করে আমার মনে হয় বাংলাদেশের মাঝে একটি সুন্দর আমেজ তৈরি হবে। এবং এখান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ সফর করবেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে নির্বাচনী সভা করবেন, সেমিনার করবেন, এবং তিনি নিজে থেকে এইগুলো উপভোগ করবেন। তখন কিন্তু যেহেতু বাংলাদেশের সবচেয়ে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে তারেক রহমান সাহেবের উপস্থিতিরা কিন্তু একটি নতুন করে সাজানো গোছানো একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের দিকে এগিয়ে যাবে। এবং আমার মনে হয় অনেক বাধা বিপত্তি থাকবে। এই বিপত্তি এড়িয়ে কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। সেই নির্বাচনে যে দলই ক্ষমতা আসুক, আমরা ওয়েলকাম জানাবো, এই জন্যই যে আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। নির্বাচিত সরকারের কাছে আগামীর বাংলাদেশ নিরাপদ হবে বলে আমি বিশ্বাস করি। আর একটা বিষয় আমি একটু অ্যাড করি, যে সামনে নির্বাচন যেহেতু হবে 12 ফেব্রুয়ারি 12তে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে কোনো দলে আসতে পারে, ওটা সমস্যা নাই। কিন্তু বিষয়টা হলো যে তরুণদের একটা যে আমেজ, তরুণদের যে দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে নাই, দীর্ঘ 17 বছর পরে এখন আবার ভোট দিতে পারবে। এইটা কতটুকু আপনি আমাকে সুন্দর কথা বলছেন, অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন, যে অনেক নতুন ভোটাররা এখন পর্যন্ত তারা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই। আমি এই জন্য বিশ্বাস করি নির্বাচনটা এই জন্য আরো উৎসবমুখর পরিবেশের দিকে যাবে, যেহেতু নতুন ভোটাররা তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাবে। আগামী একটি খুশির দিন 12ই ফেব্রুয়ারি, সেই দিনে আমার মনে হয় যে নতুন ভোটারদের মাঝে একটি আপনার বড় ধরনের পজিটিভ একটি অংশগ্রহণ থাকবে, এবং তারা তাদের মনের মতো প্রার্থীকে, মনের মতো প্রতীকে ভোট দিয়ে তারা কিন্তু এই একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করে। এবং আমার বিশ্বাস যে এই তরুণ ভোটাররাই একটি আগামীর সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
আমরা চেষ্টা করেছিলাম এক ভালো কিছু দেওয়ার জন্য, এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সময় এই টক শো আয়োজন করে থাকি। এই পরিপ্রেক্ষিতে আজকেও আমরা এই টক শোতে অংশগ্রহণ করেছিলাম, এবং আমাদের সাথে একটা জনপ্রিয় চ্যানেল নিউজ 21, সেই নিউজ 21-এর যে ময়মনসিংহ জেলা প্রতিনিধি আমিনুল হক রোমান ভাই, উনি আমাদের সহকর্মী, উনি আমার সাথে ছিলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এ পর্যন্ত আমিও বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ। যে আমিও বিদায় নিচ্ছি। যারা যেখান থেকে পারছেন আমাদের অনুষ্ঠান দেখবেন, এবং আমরা উদীয়মান, যে আমাদের কোনো ভুল ত্রুটি থাকে সেগুলি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে। আর এই টক শোটা যদি ভালো লাগে, আবারও সবাই লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন এবং নবজাগরণ টিভির পাশে থাকবেন। ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি। আমি সোহান রহমান সোহান, নবজাগরণ টিভি, ময়মনসিংহ। ধন্যবাদ সবাইকে। নাই কষ্ট দিলাম, এটা মালিক মানুষ বাইরে রাখছি আমরা।